ভারতের অনেকগুলো মিডিয়া এবার দেখলাম, যা আর অতীতে কখনো দেখি নাই, তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলতেছে। এবং এই আন্দোলনটা যে কোনো রকম ভারত যেভাবে দেখতে চায়, এটা রাজাকার, আল বদর, আল সাম, জামাত ইসলাম, ইসলামী উগ্রবাদ, এগুলোকে ভারতের অনেক চ্যানেল নাকচ করে দিয়েছে। বলছে এটা একটা দেশের কুশাসন। 15 বছর ধরে ভারত যেটা বলেছে যে 15 বছরের একটা কুশাসন, দুঃশাসন, এর বিরুদ্ধে ইঞ্চি ইঞ্চি করে ক্ষোভ জমেছে মানুষের মনে। নির্বাচন ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়েছে, ভোটের আর দরকারই হয় না পাবলিকের। তো এইরকম একটা অসহনীয় পর্যায়ে ছাত্ররা যখন নামলো, তখন জনগণ তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তারপরে যখন কিলিং আর হলো, হাজার হাজার কি আমার ছেলেকে মারতেছো, আমার দুধের বাচ্চাকে গুলি করে মারো, নেমে গেছে। এটার সাথে এই সমস্ত ভারতের শাসকদের যে মানে অজুহাত দেখাতে চায়, এইটা দিয়ে হচ্ছে, ওটা দিয়ে, এগুলো ফালতু কথা। ফারাক্কা বাঁধগুলো ছেড়ে দিয়েছে এবং যেভাবে বাংলাদেশ তলিয়ে গেছে, এই বিষয়গুলো আমাদের এখান থেকেও স্পষ্ট করা হয় নাই, কোনো প্রতিবাদ এখন পর্যন্ত জানানো হয়নি, যে কোনো বিবৃতি এখন পর্যন্ত সাংবাদিক হিসেবে আমরা গণমাধ্যমে দেখিনি যে কেন তারা সতর্কতা দেয়নি, যদিও দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। কিন্তু এই যে ভারত যে তোষণ নীতি করেছে বছরের পর বছর ধরে, সেটা একটা পয়েন্ট। এবং এই যে বাংলাদেশের 40 থেকে 50 লাখ মানুষ, দুটো বিভাগ যে ভেসে গেল এবং প্রায় 30-40 জন মানুষের মৃত্যু হয়েছে এবং দুর্বিষহ মানে অকল্পনীয় ক্ষতি হয়েছে। তো এক্ষেত্রে এখন যে সরকারের যে ভূমিকাটি আছে সেটি যথেষ্ট, নাকি ভারতকে আরও একটু সতর্কতা, বন্ধুপ্রতিম যেহেতু আমরা বলছি, তাদেরকে আরও এক্ষেত্রে আরও কঠোরতা দরকার আছে কিনা? এবং ভারতের এক্ষেত্রে বাংলাদেশের প্রতি যেই স্টিম রোলার চালাচ্ছে, ভারতের এক্ষেত্রে কি করণীয়, তাদের কিভাবে সতর্ক করতে পারে? আমার একটা বই আছে, বাংলাদেশের পথ। এই বইটা আমি শুরু করেছি যে বাংলাদেশকে টিকে থাকতে হলে কী কী করতে হবে। বাংলাদেশ যতবারই তোষামদের রাস্তায় গেছে, দাসত্বের রাস্তায় গেছে, ততবারই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যতবার সে মোকাবেলার পথে দাঁড়িয়েছে, ততবারই সে জেগে উঠেছে। সেই আদিকাল থেকে শশাঙ্ক এই পর্বে এই পূর্বাঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করেছিলেন। সেটা তো ওই উত্তর পূর্ব ভারতের সাথে, উত্তর পশ্চিম ভারতের সাথে টেক্কা দিয়ে। তো সেদিন তো শুধু ধাপে ধাপে আসেন, পালরা গেল, তারপরে আপনার বখতিয়ার খিলজির মাধ্যমে আমরা এই দেশটা একটা সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের বাংলাদেশ পেলাম। তো তারপরে দেখেন দিল্লি থেকে আগ্রাসন এসেছে একের পর এক। ইলিয়াস শাহের বিরুদ্ধে আক্রমণ করেছে, ফখরুদ্দিন মোবারক শাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে দিল্লি, তারপরে গিয়াসুদ্দিন আজম শাহ থেকে শুরু করেছে, এবং সর্বশেষে মোগলরা কার সাথে মোকাবেলা করলো? ঈসা খাঁর সাথে, লাস্ট পার্টটা আর কি। ঈসা খাঁ সামান্য একজন ভূস্বামী জমিদার, 12 ভুইয়া বলা হয় এদেরকে। এই 12 জন ভুইয়া নিয়ে সে একটা অসম্ভব শক্তিশালী বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ করতে পেরেছিল বলেই প্রত্যক্ষ যুদ্ধে কখনোই ঈসা খাঁকে হারানো সম্ভব হয়নি। নৌ যুদ্ধে ভারত দিল্লিকে নাস্তানাবুদ করেছে এই বাংলার দেশে। প্রধান সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধ করে মানসিংহকে পরাজিত করেছে ঈসা খাঁ। ঈসা খাঁর সাথে কে ছিল? ঈসা খাঁর সাথে ছিল বাংলাদেশের মানুষ। অর্থাৎ আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার রাস্তাই হলো সত্যিকারের রাস্তা। আর যদি আমি তোষামদের রাস্তায় যাই, তার পাপোশ হিসেবে ব্যবহৃত হই, তার জুতা পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হই, তাহলে যেটা হয় সেটা গত 15 বছরে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল দেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছিল, সেই দেশটাকে বস্তা বন্দি করে শেখ হাসিনা এবং তার লেসপেন্সার ডাকাত দস্যু সহচররা এটা ইন্ডিয়ার পায়ে উপহার দিয়েছিল। ইন্ডিয়া মানে কিন্তু ইন্ডিয়ার জনগণ না, এটা মাথায় রাখতে হবে আমাদের। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের জনগণের বিরাট অংশ এই বর্তমান বিজেপি শাসিত সরকারের দ্বারা দারুণভাবে অত্যাচারিত, নিদারুণভাবে অত্যাচারিত। এইখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা বাংলাদেশের ব্যাপারে সহানুভূতিশীল। ভারতের অনেকগুলো মিডিয়া এবার দেখলাম, যা আর অতীতে কখনো দেখি নাই, তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলতেছে। এবং এই আন্দোলনটা যে কোনো রকম ভারত যেভাবে দেখতে চায়, এটা রাজাকার, আল বদর, আল সাম, জামাত ইসলাম, ইসলামী উগ্রবাদ, এগুলোকে ভারতের অনেক চ্যানেল নাকচ করে দিয়েছে। বলছে এটা একটা দেশের কুশাসন। 15 বছর ধরে ভারত যেটা বলেছে যে 15 বছরের একটা কুশাসন, দুঃশাসন,
এর বিরুদ্ধে ইঞ্চি ইঞ্চি করে ক্ষোভ জমেছে মানুষের মনে। নির্বাচন ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়েছে, ভোটের আর দরকারই হয় না পাবলিকের। তো এইরকম একটা অসহনীয় পর্যায়ে ছাত্ররা যখন নামলো, তখন জনগণ তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তারপরে যখন কিলিং আর হলে হাজার হাজার, কি আমার ছেলেকে মারতেছো, আমার দুধের বাচ্চাকে গুলি করে মারো, নেমে গেছে। এটার সাথে এই সমস্ত ভারতের শাসকদের যে মানে অজুহাত দেখাতে চায়, এইটা দিয়ে হচ্ছে ওটা দিয়ে, এগুলো ফালতু কথা। এটা হলো বাংলাদেশের 18 কোটি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। সেই বিস্ফোরণটা প্রাণবন্ত করেছে, সফল করেছে আমাদের ছাত্র জনতারা। তো এইখানে ভারত উচিত ছিল কি, ভারত বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের ক্ষেত্রে ভারতের পলিসি অত্যন্ত ভুল পলিসি। ভারত বাংলাদেশ জনগণের সঙ্গে কখনই ফ্রেন্ডশিপ চায়নি। ভারত ফ্রেন্ডশিপ চায়নি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি। ভারত নিজে পৃথিবীর একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অথচ তার পাশের কোনো দেশে গণতন্ত্র থাকবে এটা ভারত কখনোই চায় না, চায়নি। তারা আমাদের গণতন্ত্রের স্তম্ভকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে হাসিনাকে প্রবলভাবে সমর্থন করেছে, মদত জুগিয়েছে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, সমর্থন দিয়ে, শক্তি দিয়ে, লোকবল দিয়ে। তাহলে ভারতের এই শাসকরা কারা? এরা ব্রাহ্মণ্যবাদ, এরা হলো উগ্র হিংস্র ফ্যাসিস্ট। এরাও তো ফ্যাসিস্ট। নরেন্দ্র মোদী কি ফ্যাসিস্ট নয়? গরুর গোস্ত রাখার দায় নিজের নাগরিককে পিটিয়ে মেরেছে তার লোকেরা। মুসলমানের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরাই দিচ্ছে, এটা কি ফ্যাসিজম নয়? ওই লোকগুলো কি ভারতের নাগরিক না? তার অমিত শাহ বলতে যে এখানকার অনুপ্রবেশকারী যারা মুসলমান, এগুলোকে কুই পোকার মধ্যে পিষে মেরে ফেলবো। এটা কোনো ভদ্রলোকের ভাষা? এটা কোনো গণতন্ত্রের ভাষা? এইটা কোনো আন্তর্জাতিক রীতিনৈতিকতার ভাষা? এটা তারা করেছে কেন? তার পায়ের নিচে একটা তাবেদার সরকার, সুবাদার। শেখ হাসিনা তো কোনো স্বাধীন শাসক ছিলেন না। শেখ হাসিনা ছিলেন দিল্লির সুবাদার, গভর্নর, দিল্লির একজন মুখ্যমন্ত্রী। তিনি যা করার সর্বনাশটা করেছে। আর ভারত বোকার মতো একটা ঝুড়িতে সবগুলো ডিম রেখেছে। হাসিনাকে নিতে গিয়ে, হাসিনার মাধ্যমে তাদের উচ্চাভিলাষ, নোংরা অভিলাষগুলো চরিতার্থ করার জন্য তারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতিবিদ, রাজনীতির দলগুলোর সঙ্গে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের সঙ্গে কারোর সাথে সম্পর্ক করছে। কারের সঙ্গে? যেগুলো তাদের পদ্মশ্রী দালাল, যেগুলো এই দালালের বাচ্চাগুলোর সঙ্গে তারা সম্পর্ক করেছে। এই দালালের বাচ্চারা ভারতকে ভুল তথ্য দিয়েছে। তাহলে ভারতের গোয়েন্দা বিরাট ফেল করেছে এখানে। এখন কি হয়েছে, যখন এটা হয়ে গেল, অভ্যুত্থান যখন, বিপ্লব যখন হয়ে গেল, তখনও ভারতের হুঁশ হয়নি। এখনও তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। 2 নম্বর, এই আন্দোলনকে ডিস্ট্রয় করার জন্য, নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য হাসিনাকে মদত যোগাচ্ছে। তার কাস্টডিতে থেকে হাসিনা ওখান থেকে বিবৃতি দিচ্ছে। বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার 101টা অপকর্মের সঙ্গে ভারত এখনো জড়িত। এই অপমান, এই আঘাতটা সে মেনে নিতে পারছে না, কারণ এটা ইগোর ব্যাপার তার কাছে এটা শান্তিপূর্ণ পিসফুল কোএক্সিস্টেন্সটাকে সে মানছে না। বাংলাদেশের সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করে কারা? পৃথিবীতে বাংলাদেশ ভারত সীমান্তের সাথে এরকম নিষ্ঠুর সীমান্ত আর কোথাও কি আছে? ইসরায়েল আর ফিলিস্তিন ছাড়া, গাজা ছাড়া নাই। এইটার ব্যাপারে আমাদের সরকারগুলো দাসানুদাস, দাসীবান্দির মতো ভূমিকা পালন করেছে আমাদের সরকারগুলো। আমার অত্যন্ত সম্ভ্রান্ত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিডিআর, সেটাকে মাইরা ফ্ল্যাট করে দিয়েছে পিলখানাতে। এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত কে? সরাসরি শেখ হাসিনা। বিডিআর পিলখানার কিলিং যখন হচ্ছে, তিনি আর্মি ওখানে ঢুকাইতে দেন নাই। তিনি এই হত্যাকারীদের সঙ্গে বসে নাস্তা খাইছেন, দুপুরে ডিনার করেছেন, লাঞ্চ করেছেন গণভবনে বসে। তারপরে যখন কিলিং কমপ্লিট, তখন তিনি বলছে, আর্মিকে বলছে, ময়লা সাফ করে নিয়ে আসো। তো এটা দায় কার? এইটা করাইছে কে? বাংলাদেশে বিডিআর পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত? কোন বৈদেশিক শক্তি জড়িত? আমাদের বাছাই করা অফিসারগুলোকে মেরে ফেলেছে। কর্নেল গুলজারের মতো অফিসার তৈরি করতে একটা দেশে 100 বছর লাগে। স্বাধীনতার সময় এত আর্মি অফিসার মারা যায়নি। আমার আর্মি মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। পানি দিয়ে বাংলাদেশে শুকিয়ে মেরে ফেলেছে। বন্যার সময় পানি ছেড়ে দেয়, এটা ছেড়ে। আপনি বললেন যে এই সরকারের চিঠি লিখছে, এই করছে কেন? আমাদের যে অ্যাডভাইজার নাহিদ ইসলাম, সে বলে নাই যে ভারত এবার পানি নিয়ে যেটা করলে এটা তো অমানবিক? কথা তো বলেছে, কিন্তু ভারত এটা করেছে। এখন সব ক্ষেত্রে যে ভারত পানি ছেড়ে দিয়ে করেছে এমনটা না। এমন হতে পারে অতিরিক্ত প্লাবনের জন্য পানি আটকে রাখতে পারে নাই,
কিন্তু তুমি তো তখন ভাটির দেশকে বলবা যে এই সমস্যাটা হয়েছে ভাই, আমি কিন্তু পানি ছাড়বো, সতর্ক করতে। এটা না ছেড়ে মধ্যরাতে তুমি হুড়মুড় করে পানি ছেড়ে আস্তে আস্তে শহরগুলোকে ডুবিয়ে দিয়েছ। ইজ ইট হিউম্যানিটি? এইটার নাম পিসফুল কোএক্সিস্টেন্স? না, এটা করেছে। এরকমভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। ভারতের আচরণ বাংলাদেশের সঙ্গে সবসময় ছিল প্রভুসুলভ। এই প্রভুসুলভ আচরণের জন্য ভারতের গ্রিফ থেকে বেরিয়ে গেছে নেপাল, পাত্তাই দেয় না। এখন ভারতের একটা অংশকে সে নিজের অংশ বলে দাবি করে সেটা নতুন মানচিত্র বের করেছে। পাকিস্তানের সাথে চিরকালের শত্রুতা তাদের, কারণ পাকিস্তান এক চট দিলে ভারত যদি এক চট দেয়, পাকিস্তান আরেকটা চট লাগাই দেয়, সমান সমান। অর্থাৎ ওই বর্ডারের গণ্ডগোল নেই। আফগানিস্তান থেকে উৎখাত হয়ে গেছে ভারত, শ্রীলঙ্কার থেকে উৎখাত হয়ে গেছে, মালদ্বীপ থেকে তো ছোট্ট একটা দেশ বেইজ্জত করে ভারতকে বের করে দিয়েছে। মায়ানমারের সাথে তার সম্পর্ক খুবই খারাপ। একটা মাত্র চাকর ছিল শেখ হাসিনার সরকার, এই চাকর দিয়ে সে মজাচ্ছে বাণিজ্য করার মশলা করেছে। বাংলাদেশের ভেতরে ইন্ডিয়া যা চেয়েছে তাই দিয়েছে। রেল, করিডোর, বাস, ট্রাক, তিতাসের উপর ব্রিজ বানিয়ে মাহমুদুর রহমান দেখিয়েছিলেন যে তিতাস নদীকে ভারতের ট্রেলার চলাচল করার জন্য তিতাস নদীকে বাদ দিয়ে রুদ্ধ করে দেওয়া হয়েছে। এইসব করেছে, কিন্তু এইসব করার ভেতর দেশে কি চেয়েছে? তার পায়ের নিচে বাংলাদেশের চেয়েছে স্বাধীন বাংলাদেশের কোনো ক্ষতি না হোক। সে চেয়েছে বিকৃত, বিকলাঙ্গ, কমজোরি, প্রতিবন্ধী একটা বাংলাদেশ, যার পা ধরে সারাক্ষণ থাকবে সে। আরে ভাই, 18 কোটি মানুষ এখানে। এই মানুষ তোমার এই দাসত্ব মেনে নিবে না, নেয় নাই। দিনের পর দিন দেখতে 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 বাস্ট হয়েছে। তুমি আমার লোকদেরকে বিনা বিচারে হত্যা, যে পাপের জন্য শাস্তি হলো, যে ভুলের জন্য শাস্তি হলো সর্বোচ্চ পুশব্যাক করা অথবা 6 মাস জেল খাটানো, অথচ উইদাউট ট্রায়াল তুমি একটা স্বাধীন দেশের মানুষের নাগরিককে হত্যা করতেছো। আর আমাদের বিডিআর যে বিজিবি, এখন তো ওটা অপারেশন করে বিজিবি বানাই দিছে, বেইজ্জত করে। যেটা ছিল বাংলাদেশ রাইফেল, সেটারে বানাইছে বর্ডার গার্ড, বর্ডারের দারোয়ান। এই বিডিআরের নাম এক্ষুনি পরিবর্তন, বিজিবির নাম বদলানো দরকার। এটাকে তার সমহিমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এবং এই আমাদের বিজিবির ভূমিকাগুলো কিছু লাশ কুড়িয়ে কুড়িয়ে আনে। আব্বা লাশটা দেন, লাশ ভিক্ষা করে বেড়াতো। আরে তোমাকে পাল্টা অ্যাকশনে যেতে, অফেন্স হলো বেস্ট ডিফেন্স। তুমি মারামারি করবা কেন? তুমি বলে দিবা যে আমার একটা লোককে খুন করলে, পাকিস্তান যে ভাষায় কথা বলে, যে আমার একটা লোকে খুন করলে 24 ঘন্টার মধ্যে তোর 10টা লোকের পালাবো আমি। আর 10টা লোক ফালাইতে গিয়ে যদি আমার 100টা আর্মিকে উৎসর্গ করতে ও ভি আচ্ছা হয়। এটা হলো ভারত যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলে পাকিস্তান। তা এখন পাকিস্তানের গুণগান গিয়ে লাভ নেই, তাদের দেশের ভিতরে নানান সমস্যা। আমরা মনে করি ভারতের জনগণের যে সহনশীলতা, সহিষ্ণুতা দেখেছি। এবারে ওদের দেশে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলন বাংলাদেশের স্লোগান দিচ্ছে তারা। পাকিস্তানে যে আন্দোলন হচ্ছে, বাংলাদেশের ছেলেদের স্লোগান পাকিস্তানিরা দিচ্ছে। এটাতে কি প্রমাণ হয় যে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশকে ইচ্ছে করলে আপনি যাতা করে রাখতে পারেন না। এইখানে যদি আদিকাল থেকে আসি, সে এখানে মানুষের দুরকম মেজাজ পাবেন আপনি। একটা হলো তিতুমির, শরীয়তুল্লাহ, দুদু মিয়া, সূর্য সেন, এটা একটা লাইন। অমিত তেজালা আরেকটা লাইন কি, এখানে হজরত শাহজালাল, এখানে আপনার খান জাহান আলী, শাহ মখদুম, এখানে শুয়ে আছে আপনার শাহ সুলতান মাহিসুয়ার। এই মাটি থেকে উদ্ভূত হয়েছেন চৈতন্যদেব, এই মাটি থেকে হরিচাঁদ ঠাকুরের জন্ম, মতুয়াদের মহানায়ক। এই মাটির থেকে উঠে আসছেন জোসেফের মতো বড় বড় ধর্মীয় পুরুষরা। এই মাটি আব্বাস উদ্দিনের, এই মাটি লালন ফকিরের, এই মাটি আবার হাসান রাজারও, এই মাটি জালালের ভাটিয়ালি, এটা মাটি জসিম উদ্দিনের মাটি। এই বাংলাদেশ জসিম, এটা একটা অসাধারণ ল্যান্ড। এই সুন্দর জল রঙে আঁকা একটা দেশ, সেই দেশটাকে তুমি ইচ্ছা করলে যা কিছু করতে পারো না। সেজন্য ভারতের উচিত হবে, আমি ভারত বিদ্বেষী নই, আমি ভারতের জনগণের প্রতি আমার যথেষ্ট, আমার প্রচুর বন্ধু আছে আমার ইন্ডিয়াতে, কিন্তু আমি তাদেরকে বলি যে তোমরা তোমাদের গভর্নমেন্টকে বোঝাও, এই নরেন্দ্র মোদীর মতো একটা অত্যন্ত হিংস্র সাম্প্রদায়িক দানবীয় শক্তি, এইটাকে মাথা নত করতে বলো। নত করে বিবেক সম্পন্ন যে দলগুলো আছে, কংগ্রেস আছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল আছে, বাম সিপিএম সব বাম দলগুলো আছে,
তাদের মধ্যে অনেক হিউম্যানিটিয়ান গ্রাউন্ড আছে যাদেরকে সমর্থন করা যায়, তাদের সাথে কথা বলা যায়, কিন্তু এই সমস্ত বাজে নোংরা সাম্প্রদায়িক হিংস্র প্রাণীগুলোর সাথে কিসের কথা? তো সেই জন্য আমরা বলি যে ভারত বিদ্বেষী না হয়ে ভারতের জনগণের সাথে পিপল টু পিপল ডায়ালগের ব্যবস্থা করতে হবে আমাদের। আর ভারতকে মাথায় রাখতে হবে যে তার ইচ্ছায় বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে তার নিজের ইচ্ছায়। বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু তার একটা সম্মান আছে, তুমি বাংলাদেশের সম্মানটা মেনে নাও, তার অধিকারটা মেনে নাও। তোমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, তোমাকে তো প্রতিবেশী হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই, তুমি তো থাকবাই, কিন্তু তুমি আমাকে সম্মান করো, আমি তোমাকে সম্মান করব। তুমি আমার কান ধরবা, আমি চান্স পেলে একটা লাথি মারবো। তো দরকার কি ঝামেলা করার? তার সাথে মিলেমিশে থাকি। আমার রবীন্দ্রনাথ, তোমাদেরও রবীন্দ্রনাথ, আমার নজরুল, তোমাদেরও নজরুল। একটা জায়গায় কিছু একটাই তো আকাশ, এই আকাশের নিচে তোমরাও থাকো, আমরাও থাকি। গঙ্গা তো ওখান দিয়ে ঢুকে এসে বাংলাদেশ দিয়ে পদ্মা হয়ে বঙ্গোপসাগরে গেছে। কিছু কিছু কালচারাল মিল তো আমাদের আছে। তো যে জায়গাগুলো মিলের জায়গা আছে সেই জায়গাগুলোকে হাইলাইট করে পাপ যা করেছো বড় দাদাগিরি বাদ দিয়ে মানবিক হও, আপন ভাইয়ের মতো আচরণ করতে শেখো। এটা হলো ভারতের কাছে আমার বক্তব্য।